আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও 2 সহযোগী গ্রেফতার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত, জানালো সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার। হাসপাতালের কারা সেলে মুক্তির আদেশ, ছাড়া পাবেন বুধবার। দাবি পর্যালোচনার আশ্বাসে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। ফ্যাসিবাদের দোসর আমলাদের সরাতে কঠোর আন্দোলনের হুমকি জুলাই মঞ্চের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, হুঁশিয়ারি বিএনপির। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয়, বলছে এনসিপি। এবং জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে অভিযান চালিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার হাতিঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরীফ নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা জানান, এই সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িতে থাকতেন 90-এর দশকের ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা অভিযানে গ্রেপ্তার হন পুরস্কার ঘোষিত শীর্ষ এই 2 সন্ত্রাসী। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুব্রত বাহিনী 90-এর দশকে ঢাকার অপরাধ জগতে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের এই বাহিনীর হাতে একাধিক হত্যাসহ অসংখ্য অপরাধ ঘটলেও থানায় মামলা দেওয়ার সাহস পেত না কেউ। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। বিএনপি জামাত জোট সরকার 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা ঘোষণা করে। তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। অপরাধ জগতের আরেক শুটার মোল্লা মাসুদ বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকা নিয়ন্ত্রণ করতেন। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে পা রাখেন। পুলিশের তথ্য মতে তার বিরুদ্ধে যেসব মামলা আছে তার মধ্যে সাবেক এমপি কামাল আহমেদ মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলন এবং খিলগাঁওয়ের তিলপাড়ার ট্রিপল মার্ডার অন্যতম। সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় মোল্লা মাসুদের নামও রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। পরে তা আপিল হিসেবে গ্রহণ করেন সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পরে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আজহারের আইনজীবী। অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির বলেন, সত্যের জয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। এই রায়ে ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ে বিচারপতিদের স্বাক্ষরের পর তা পাঠানো হয় ট্রাইব্যুনালে। এরপরই ওই আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। রায়ে বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার কারণে আটক রাখার প্রয়োজন না থাকলে আজহারকে অবিলম্বে কারা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজম সেল থেকে এটিএম আজহার মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সরকারের উচ্চ মহলে দাবি তুলে ধরার আশ্বাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এদিকে ফ্যাসিবাদের দোসর আমলা ও কর্মকর্তাদের বাদ না দিলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। ইন্দ্রদুল্লাহ বাবুর রিপোর্ট। তদন্ত ছাড়াই অভিযুক্তকে চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে সচিবালয়ে টানা ৪র্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। সকলে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। ভেতরে যখন তাদের এই কর্মসূচি চলছে, তখন সচিবালয়ের বাইরে বিক্ষোভ করছিল ছাত্র জনতার নতুন প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ। সচিবালয় থেকে আওয়ামী দোসর কর্মকর্তাদের বের করে দেওয়ার দাবিতে এই সমাবেশ করেন তারা। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে মঙ্গলবার সচিবালয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের প্রবেশ। এমনকি দুপুর 1টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সংবাদকর্মীদেরও। পরিচয়পত্র দেখে কেবল কর্মকর্তা কর্মচারীদের ভেতরে যেতে দেয়া হয়। শুধু তাই নয়, এদিন সচিবালয় এবং আশপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা। আমরা গাড়ি চেক আপ করে দিচ্ছি, বাহিরে কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকতে না দেয়ায় ভোগান্তিতে পড়েন প্রবেশ নিষিদ্ধের তথ্য না থাকা দেশি বিদেশি বহু সেবা প্রত্যাশী। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর কি স্বাক্ষর লাগবে, এই জন্য আসলাম, কিন্তু আমি জানি না, গ্রাম থেকে আসলাম আমি, কিন্তু আসার পর দেখি বন্ধ আছে। এমন পরিস্থিতিতে সরকারি দাবি দেওয়া পর্যালোচনা সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জরুরি বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। টানা 1.5 ঘণ্টা চলে রুদ্ধদ্বার বৈঠক।
পরে ব্রিফিংয়ে কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষে কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে, কোথাও কোথাও সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোন কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। কর্মকর্তা কর্মচারীদের এমন সিদ্ধান্তে গত 4 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচির অবসান হলো। এর ফলে আবারও প্রশাসনের কাজে গতি ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। গুলশানে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সম্মানিত সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। এ সময় মূল বক্তব্য পাঠ করেন খন্দকার মোশাররফ। শুরুতেই সরকারের প্রতি নিজেদের হতাশার কারণ তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনো চায় না। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি বিএনপির। আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন দলের আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চাই, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে। অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এই আলোচনায় বক্তারা দ্রুত নির্বাচন দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার সেনাবাহিনী নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রচনা দাস। গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের শীর্ষ নেতারা ছাড়াও এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় জুলাই গণহত্যার বিচার ও সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন অধ্যাপক দিলারা চৌধুরী। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া
নির্বাচন হয়। কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব, যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই আমি এটার পক্ষে নয়। বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আলোচনায় উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ। এ সময় এনসিপি নেতারা বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার নেই সেনাবাহিনীর। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। রাজনৈতিক দলগুলোর সংস্কার উপস্থাপনা করে নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে, নানা ধরনের কথাবার্তা হতে পারে, কিন্তু ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করবার জন্য মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কি ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। গভীর সমুদ্র বন্দরকে ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বন্দরের উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে জাপান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এই সফরে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন সহায়তা আশা করা হচ্ছে। আরো জানাচ্ছেন ইয়াসমিন রানা। আপনারা জানেন, আজকে রাত 2টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের কর্মসূচি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এই সফরে $500 মিলিয়ন বাজেট সহায়তা এবং 1 লাখ জনশক্তি রপ্তানির বিষয়ে জাপানের সাথে আলোচনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ে, এইটা আশা করছি যে 250, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এটার জন্য তাদের সাথে কথা হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে $140 বিলিয়ন লাগবে জানিয়ে তিনি বলেন, এজন্য বিদেশি বিনিয়োগ আনতে চেষ্টা করছে সরকার। মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেট, একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। আগামী 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 1 জুন বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে বিদ্যমান আইনি কাঠামোর দুর্বলতা ও নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় গৃহকর্মী শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। রাজধানীতে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। এতে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনা তারা বলেন, শিশুশ্রম বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নয়। শিশুশ্রম বন্ধ করে শিশুদের মানবিক মর্যাদা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এসডিজি অর্জনের লক্ষ্যে 2025 সালের মধ্যে সকল ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার।
এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 5 জুন পবিত্র হজ ও 6 জুন শুক্রবার দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ চাঁদ দেখার পর থেকেই শুরু হয়েছে। এই তারিখ অনুযায়ী আরাফা দিবস হবে 5 জুন এবং পরদিন 6 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিকে সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইন্দোনেশিয়াতেও জিলহজের চাঁদ দেখা গেছে। নকল বা রিফারবিশড পণ্যের বাজারজাত প্রতিরোধে এখন থেকে দেশে জাপানের বিশ্ববিখ্যাত সনি ব্র্যান্ডের ডিজিটাল ওয়ারেন্টি নিশ্চিত করেছে সনি স্মার্ট। তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে ঢুকে আসল পণ্যটি যাচাই করতে পারবেন গ্রাহকরা। একই সঙ্গে করতে পারবেন ওয়ারেন্টি রেজিস্ট্রেশন। রাজধানীর আগারগাঁওয়ে সেবাটি যৌথভাবে উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জি হুন বাই এবং স্মার্ট টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্ট পরিচালক তানভীর হোসাইন, হেড অফ সেলস সরোয়ার জাহান চৌধুরী এবং হেড অফ মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন। এদিকে সনি ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস উদ্বোধন উপলক্ষে বিশেষ মূল্যে টেলিভিশন সহ অন্যান্য পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে সনি স্মার্ট, যা কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত সনি স্মার্টের সকল শোরুম এবং অনুমোদিত বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন দলের হেড কোচ ফিল সিমন্স। পিএসএল খেলার অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে তিনি পাকিস্তান বধের ছক কষছেন। লাহোরে বুধবার বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে সিরিজের প্রথম টি-20 ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। আমিরাতের সাথে টি-20 সিরিজ পরাজয়ে মানসম্মান যেটুকু ধুলায় লুটিয়েছিল বাংলাদেশ, এবার পাকিস্তানের বিপক্ষে তা পুনরুদ্ধারের পালা। বুধবার রাতে তাই স্বাগতিকদের হারানো ছাড়া অন্য চিন্তা নেই লাল সবুজের দলের। প্রধান কোচ ফিল সিমন্সের আশাও সেটাই। টি-20তে পাকিস্তানকে হারানোর এটা সেরা সময় কিনা জানি না, তবে আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। যে কোনো সময় পাকিস্তান ভয়ঙ্কর দল, তবে আমরা সিরিজ জিততেই এসেছি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে বাইরে রেখে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। তবু তাদের শক্তি সম্পর্কে দলকে সচেতন করে দিলেন প্রধান কোচ। পাকিস্তান দলের সিনিয়ররা নেই ঠিকই, তবে তরুণরা তো আছে। প্রত্যেকে সুনাম অর্জন করতে চায়, কাউকে সহজভাবে নেওয়া যাবে না। সিনিয়ররা নেই তাতে কি, এই দলের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে। বাংলাদেশ দলের অনেকেরই পিসিএলে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাগতিকদের বধ করার ছক কষছে বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও 2 সহযোগী গ্রেফতার, অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত জানালো সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার। হাসপাতালের কারা সেলে মুক্তির আদেশ, ছাড়া পাবেন বুধবার। দাবির পর্যালোচনার আশ্বাসে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। ফ্যাসিবাদের দোষর আমলাদের সরাতে কঠোর আন্দোলনের হুমকি জুলাই মঞ্চের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, হুঁশিয়ারি বিএনপি। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয়, যে বলছে এনসিপি। এবং জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।